আসসালামু আলাইকুম। সারা দেশে একটা অস্থিরতা বিরাজ করছে। এই প্রফেসর ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে এই ধরনের অস্থিরতা, এটা একটা ভিন্ন জাতের অস্থিরতা। মানে করোনার টাইমে যেমন করোনা এমন একটা ভাইরাস আসছিল যে এই রোগের ভ্যাকসিনেশন কি, এই রোগের ওষুধ কি, এই রোগের প্রতিকার কেমনে করতে হয়, এটারে কিভাবে সামাল দিতে হবে, এরকম একটা দিকবিদিক অবস্থা তৈরি হয়ে গেছিল। ঠিক সেরকম এই ওই পারে বৈশা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ আমার ব্যক্তিগত মানে মতামত বা অভিমত বা পরিস্থিতি বুঝে আমার যে মনে হচ্ছে, দেখেন আজ এই দেশে এখন সবচাইতে বেশি যে দুইটা ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে মব জাস্টিস, আর একটা ঘটনা হচ্ছে বাইতুল মোকাররমে মসজিদে, কেন্দ্রীয় মসজিদে মারামারি। বাইতুল মোকাররমের মতো একটা মসজিদ, মুসল্লিদের প্রাণকেন্দ্র, সেইখানে মসজিদের ভেতরে জুতার বাক্স ছোড়াছুরি, জুতা ছোড়াছুরি, মুসল্লিদের একদল মারছে, আবার সেই দল হুজুরদের দিকে তেড়ে যাচ্ছে। হুজুর বলতে সেই হুজুররা কিন্তু আবার এক বাহিনী। বিস্তারিত বলছি ভিতরে আস্তে আস্তে। দেখেন, এই যে হাসিনাকে আশ্রয় দেওয়া ইন্ডিয়াতে, এবং হাসিনা ইন্ডিয়ায় বসে বিভিন্নভাবে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কায়দায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় অরাজকতা করার সৃষ্টি করার চেষ্টা করছে। প্রথমে তো সংখ্যালঘুদের হামলা দিয়া একটা ব্যাপক, মানে হয়েছে অল্প অল্প, যেটাকে ব্যাপকতা করে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে প্রকাশ করে একটা ওয়ার্ল্ডের একটা চাপ প্রকাশ করতে চাইছিল, এদিকে ফেস করতে চাইছিল, এবং এক পর্যায়ে ইন্ডিয়া হয়তো বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্ধার করার জন্য ভিতরে ঢুকে যেত যুদ্ধ, বাস ওদেরকে উদ্ধার করার জন্য আসতো সশস্ত্র বাহিনী ইন্ডিয়া। তো যাই হোক, ছাত্র জনতা খুব বুদ্ধিমত্তার সাথে সেইটা ট্যাকেল দিল। মন্দিরে মাদ্রাসার ছাত্ররা সেটা কি করলো, পাহারা দিল, সেই ছবিও প্রকাশ হলো, বাস ইন্ডিয়া দমে গেল। এখন যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস থ্রেট দিল যে হুঁশিয়ার মোদী সাহেব, সাবধান হয়ে যান, আপনি যদি বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করেন তাহলে কিন্তু আপনার সেভেন সিস্টারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাবে, ওই চিকেন নেকের ওই জায়গা কিন্তু উত্তপ্ত হয়ে যাবে। এবং ঘটনা ঘটলো তাই। মানে যদিও বাংলাদেশ থেকে কিছু করা হয় নাই, কিন্তু সেভেন সিস্টারে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করা শুরু হয়ে গেল। মণিপুরে কিন্তু ব্যাপক হামলা যজ্ঞ হইল, যেটা ইতিহাসে, ভারতের ইতিহাসে প্রথম এই সেভেন সিস্টারে এত বড় হামলা হইল। ইন্ডিয়া তো মোটামুটি এখন তেলে বেগুনে জ্বলে গেছে, এখন তারা তো বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। তো সবচেয়ে বেশি সুবিধা তাদের হচ্ছে গিয়ে বর্ডার দিয়া একটা অরাজকতা তৈরি করা। তো সেই জায়গা থেকে তারা শুরু করলো কি, বিএসএফ এর ওখান থেকে গুলি করা শুরু করলো। বিএসএফ যখন শুরু করলো গুলি, তখনও আবার বিডিআর এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কঠিন বার্তা দিল যে এটা মেনে নেওয়া হবে না, এর জবাব দিতে হবে, এবং বিডিআর কে হুঁশিয়ার করে দিল যে তোমরাও পাল্টা গুলি করবা প্রয়োজনে। তো এইরকম যখন পরিস্থিতি, তখন ইন্ডিয়া দেখলো না, বর্ডারে কিছু করা যাবে না। তখন তারা কি করলো, এই যে পাহাড়িদের লেলাই দিল বাঙালিদের সাথে, অথবা বাঙালিদের লেলাই দিল পাহাড়িদের সাথে। মানে মব জাস্টিস একটা, যে ফ্যাসিবাদের সময় দেখছেন আপনারা, ওই যে অভিজিৎরে যে ওই যে কুপায় মেরে ফেলছিল দৌড়ায় দৌড়ায় গণপিটুনি দিয়ে, সেই আওয়ামী লীগের সেই গণপিটুনি, ফ্যাসিবাদের সেই গণপিটুনি শুরু হয়ে গেল। তাও কোথায় শুরু হলো, বাংলাদেশের শিক্ষার প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে ওই যে শাসক গোষ্ঠীর যে ফেসিবাদের যেই ইয়েগুলা রয়ে গেছিল, ভ্রূণগুলা রয়ে গেছিল, সেই ভ্রূণগুলারে দিয়া বিভিন্ন জায়গায় সেই জিনিসগুলো ঘটাইতে শুরু, এবং সেগুলা ঘটাতে গিয়ে তাদের নিজের দলের কর্মী পর্যন্ত তাদের ছাড় দিচ্ছে না। এই যে শামীমকে মারলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, 3 দফা গণধোলাই দেওয়ার পরে হাসপাতালের ছেলেরা মারা গেল। ভাই, সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের পদ ছিল, এইটাই একমাত্র তার দোষ। ঠিক আছে, তারা একবার মারছো, এমন মাইট দিছো, তাকে তো প্রফেসর ডক্টর ইউনূস তো বলছে সবার শাস্তি হবে, বিচার হবে, আইন নিজের হাতে তুলে নিও না। তো তোমরা তাকে ধরছো, ধৈরা আইনের হাতে দিয়ে দাও, আইন তার বিচার করবে। একবার যদি আইন তার বিচার না করে তারপরে তোমরা বলতা যে না আমরা আইনের হাতে দিছি, তারপরে সে ছাড়া পেয়ে গেছে, তারপরে সেই অপকর্মগুলো আবার করতেছে, এখন আর তারা ছাড় দেওয়া যায় না, সেটা না কইরা কেউ একজন উস্কানি দেওয়ার বেলায়, মানে বাঙালি আসলে গিয়ে আবেগ অনেক কিছু করে ফেলে ভাই।
এত আবেগ বাংলাদেশের, ভরপুর আবেগ বাংলাদেশের মানুষের। তো ওই যে কেউ একজন আবেগটা মোটামুটি লাড়াচাড়া দিয়ে দে লাড়া চিনি ছাড়া, মালিক আফসারি সাহেব বলে। তো একবার লাড়া দিতে পারলেই আবেগটা মনে করেন যে জোয়ারের মতো এসে পড়ে, এবং পরিণতি কি সেটা আর ভাবে না। এই যে তোফাজ্জলকে মেরে ফেললো ঢাকা ইউনিভার্সিটি, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেরে ফেললো শামীমকে, এটা কোনো মানুষের বিচার? একটা মানুষকে এইভাবে শুধুমাত্র আওয়ামী লীগের ওই সন্ত্রাসীরাই করতে পারছিল। তারপরে তাদের সাথে যদি যারা এই কাজটা করবে, তাহলে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদের সাথে এদের পার্থক্য কোথায়? তাহলে এরা আর এরা একই। তাহলে আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদকে নির্মূল করতে যদি এই পন্থা যদি অবলম্বন করতে হয়, তাহলে এই কাজ যারা করছে তাদেরকে নির্মূল করতে কোন পন্থা অবলম্বন করতে হবে? অতএব ধীরে, ঠিক আছে, সবুর সবুর। এইভাবে না, বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে, ধৈর্যের সাথে হ্যান্ডেল করতে হবে। এত কষ্টের স্বাধীনতা এইভাবে বিফল হতে দেওয়া যাবে না। দুই একজনের উস্কানি যে দেয়, সে কিন্তু পেছন থেকে একটা উস্কানি দিয়ে ওইখান থেকে সে সরে যায়, নিরীহ মানুষরা পড়ে যায় বিপদে। এই যে পাহাড়ে একটা উস্কানি দিয়ে একজনকে গণধুলাই দিয়ে মাইরে ফেলছে, সেইটার জেরে পাহাড়ে শুরু হয়ে গেছে অস্থিরতা, তারপরে 3 জন নিহত, আরো 27-30 জন আহত। এখন খেপে গেছে না পাহাড়িরা তো আর বুঝতেছে না কেউ একজন উস্কানি দিচ্ছে, উস্কানির ফলে এই ঘটনা ঘটছে। তারা তো এখন তাদের অতীতের সেই 14 জেনারেশনের যে প্রবলেম, সমস্ত প্রবলেম একসাথে নিয়ে আর শাহবাগের মোড়ে যে আন্দোলন করতেছে, লাউ ঠেলা। মানে ইউনূস সাহেবরে ঠিকঠাক মতো দেশ চালাইতে দিবে না এরা, কোনো না কোনো অরাজকতা। এই যে এত বছর ধরে পাহাড়ি বাঙালি ওখানে বসবাস করছে, এই ধরনের পরিস্থিতি বহু বছর পরে আবার হইল। এই ধরনের পরিস্থিতি কিন্তু দীর্ঘদিন ছিল না, বহু বছর আবার এই ধরনের পরিস্থিতি হঠাৎ করে উদ্ভাবন হওয়ার কারণ কি? কার উস্কানিতে হয় এগুলা? কে উস্কাইয়া দেয়? যাই হোক, এই তো গেল পাহাড়িদের অবস্থা। যেভাবে হোক প্রফেসর মোহাম্মদ ইউনূস সেটা ট্যাকেল দেওয়ার জন্য আর্মি নামাইছে, 144 ধারা জারি করছে, তাদের সাথে বৈঠক করতেছে। শুনেন লোকটার কথা, শুনেন, দেখেন কি রেজাল্ট হয়। এবং যারা এই কাজ করছে পাহাড়ে, যে ন্যাক্কারজনক কাজ যারা করছে, তাদের সুষ্ঠু বিচার হবে। যে ঢাকা ইউনিভার্সিটিতে যারা এগুলো করছে তাদেরও কিন্তু ধরে নেওয়া গেছে, তাদেরও বিচার হবে। তবে জাহাঙ্গীরনগরে যে শামীমকে গণপিটুনি দিয়ে মারলো, তাদের কাউরে কিন্তু এখনো অ্যারেস্ট করে নাই। এই জায়গাটাতে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটু নজর দিতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগের কোনো নেতাকে, সাবেক নেতাকে মেরে ফেলাইলে কোনো বিচার হবে না তা তো না। প্রত্যেকটা আইন বিরুদ্ধ হত্যা, গণহত্যা হোক আর যে হত্যা হোক, তার শাস্তির আওতায় আনতে হবে। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না। এই অধিকার যদি মানুষকে দিয়ে দেওয়া হয় আইন নিজের হাতে তুলে নেওয়ার, তাইলে আর বাংলাদেশে তো কোনো শাসন ব্যবস্থা থাকবে না, যে যার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে। সেইটাই তো চায় ইন্ডিয়া। সেটা হইলেই তো আবার টুপ করে, যে হাসিনা যেরকম বলছে, আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি, টুপ করে যে কোনো সময় ঢুকে যেতে পারি। হ্যাঁ, টুপ করে উনি আসলেই ঢুকবেন। দেশের এই পরিস্থিতি যখন ব্যাপকতা ধারণ করবে, তখন কিন্তু আর ইন্ডিয়ার সহায়তায় হাসিনা টুপ করেই ঢুকে যাবে। টুপ করে ইউনূসকে উঠাই দিয়ে আবার তিনি বসে পড়বেন, আবার সেই আগের সেই ব্যবস্থা কায়েম হয়ে যাবে। তার আরো একটা উদাহরণ দেয়, যে বাইতুল মোকাররম মসজিদ, হাসিনার আমলে যেই খতিবকে, গোপালগঞ্জের খতিবকে বাইতুল মোকাররম মসজিদে প্রতি শুক্রবার নামাজের যে খতিবের যে আসন দেওয়া হয়েছিল, সেই খতিব আওয়ামী লীগের একটা ইয়ে ইমপ্লিমেন্টেশন। আওয়ামী লীগ ওইখানে চারা রোপণ করছে ওকে। তো এখন 5ই আগস্টের পরে সেই লোক নিজের ইচ্ছায় পালাইছে, সে কিন্তু আর ওই মসজিদে জুম্মার নামাজ পড়াইতে আসে নাই। মুসল্লিরাও চায় না সে আর আসুক। তো হঠাৎ করে এই শুক্রবার, মানে আজকে, সে তার গোপালগঞ্জের মাদ্রাসা থেকে 1000 ছাত্র নিয়ে আসা মূল যে জায়গায় সে খুতবা দেয়, নামাজ পড়ায়, ওটুক সে ঘেরাও করে, মানে ভিতরে ছাত্রদের ঢুকায় সে ওটুক নিয়ে বসে রয়েছে। সাধারণ মুসল্লিদের আর ভিতরে ঢুকতে দেয় না। যখন সাধারণ মুসল্লিরা বললো যে না, ওনার নামাজ পড়তে দেওয়া হবে না, এখনো সেই শহীদদের রক্ত শুকায় নাই, উনি একটা বিতর্কিত নিয়োগ, ওনাকে দিয়ে আর নামাজ পড়াইলে নামাজের তাদের আপত্তি আছে। এই আপত্তির ভিড়ে লেগে গেল সেই সাধারণ মুসল্লিদের সাথে, সেই ভাড়া করা যে মাদ্রাসার ছাত্র গোপালগঞ্জ থেকে নিয়ে আসছে সেগুলোর সাথে লেগে গেল মারামারি, লাউ ঠেলা। এখন সেগুলো সামালার জন্য আবার আর্মি আসছে। এখন বিভিন্ন জায়গায় যদি এইভাবে আর্মি ইমপ্লিমেন্টেশন হয়, তাইলে বাইরে থেকে ওরা বলবে মিলিটারাইজেশন হচ্ছে বাংলাদেশে। মানে আর্মি ছাড়া তো আর কোনো অপশন নাই, বাধ্য হয়ে প্রফেসর ডক্টর ইউনূস আর্মিকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। কারণ আর্মি দাঁড়াইলেই ঠান্ডা, নাইলে ঠান্ডা হইতেছে না।
যখনই কোনো আর্মি পার্সন কোথাও যায় তখন সব ঠান্ডা হয়ে যায়, কিন্তু যখন পুলিশ যায়, ছাত্র জনতা যায়, মানুষ যায়, সেখানে আর কোনো অনুশাসন কাজই করে না। তো এইভাবে পরিস্থিতি উত্তপ্ত কইরা একটা অরাজকতা সৃষ্টি করে বাংলাদেশের শান্ত অবস্থা অশান্ত করে বাংলাদেশে একটা উগ্র অবস্থা বিরাজ করে তৈরি করে সেইখানে একটা বিদেশি শক্তি ঢুকানোর একটা প্রচেষ্টা কারা করছে, কেন করছে, কিভাবে করছে, এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। এবং এই সমস্ত চেষ্টাই কিন্তু আপনারা দেখেন, প্রত্যেকটা চেষ্টা একটার পর একটা চেষ্টা, একটার পর একটা চেষ্টা ব্যর্থ হচ্ছে, কিন্তু সেই চেষ্টা কিন্তু থেমে নাই। থামবে ভাই, আপনি কি মনে করছেন এই চেষ্টা থামবে না? থামবে। যখন সবকিছু গুছায় না আন্তর্জাতিক আদালতে ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার নামে গত গত ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, তাকে ধরার জন্য ইন্টারপোল তাকে যখন খুঁজবে, তখন এই যে ভারত বিপদে পড়ে যাবে তাকে রাখার কারণে, তখন হুঁশ আসবে যে আই হায়, আমি তো পুরো ওয়ার্ল্ড খেপায় তুলছি আমার বিরুদ্ধে। আপনি দেখেন, ভারতের কোন বন্ধু রাষ্ট্র আছে তার চারপাশে? ভারতের সাথে আফগানিস্তানের শত্রুতা, ভারতের সাথে পাকিস্তানের শত্রুতা, ভারতের সাথে নেপালের শত্রুতা, ভারতের সাথে ভুটানের শত্রুতা, ভারতের সাথে বাংলাদেশের একমাত্র বন্ধুত্ব ছিল এই ইসের আমলে, আওয়ামী লীগের আমলে, সেটাও এখন শেষ। ভারত এমন একটা রাষ্ট্র, ভারত এমন একটা দেশ যে তার প্রতিবেশীদের সাথে কখনোই ভালো সম্পর্ক রাখে না, সবসময় সে তার প্রতিবেশীকে ডমিনেট করতে চায়। আপনারা জানেন, ছোট্ট একটা মানে কথা বলে শেষ করতে চাই, ভারতের একটা অঙ্গরাজ্য আছে হায়দ্রাবাদ, ভারতের একটা স্টেট। এই হায়দ্রাবাদ একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। এই স্বাধীন রাষ্ট্র ভারত কি করলো, 6 দিনের যুদ্ধে, মানে 6 দিন যুদ্ধ করছে সেই রাষ্ট্রের সাথে, 6 দিনের যুদ্ধে সেটারে দখল করে নিল। হায়দ্রাবাদ যখন জাতিসংঘে বলল যুদ্ধবিরতির আবেদন করলো, তখন বিভিন্ন পরাশক্তির দেশগুলো বললো যে ঠিক আছে, 6 দিনের জায়গায় যে যদি যুদ্ধবিরতিটা সাথে সাথে দেয় তাহলে হায়দ্রাবাদ এখনো স্বাধীন রাষ্ট্র থাকে। ভারত ওই পররাষ্ট্রগুলোকে এগুলো নিয়ে একটা আলোচনার বিষয় আছে। আরো কয়েকদিন পরে, আরো 8-10 দিন পরে তারা একটা শান্তি চুক্তি মানে যুদ্ধবিরতির একটা ডেট তারা ঘোষণা দিল, কিন্তু তদনীত কাম সারা। মাত্র 6 দিনের মধ্যে হায়দ্রাবাদ দখল করে তারা নিয়ে নিল। এবং যেই প্রক্রিয়ায় হায়দ্রাবাদ দখল করছে ভারত, ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশও কিন্তু তারা দখল করার পায়তারায় ছিল। দখল তো করেই নিছিল তারা, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট, বাংলাদেশের ভিতরে তাদের বাংলাদেশে তার 26 লক্ষ কর্মচারী কাজ করছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ভারতীয় এজেন্ট নাই, এমন কোনো অফিস নাই, আদালত নাই, প্রশাসন নাই, আর্মি নাই, পুলিশ নাই, বিডিআর নাই, কোন জায়গায় ভারতীয় এজেন্ট নাই। সব জায়গায় ভারত তাদের লোক বসায়া পুরা তাদের মতো করে বাংলাদেশকে চালানোর একটা প্রচেষ্টা চালাইছিল। আজকে ভারতে যে বিদ্যুতের দাম 5 টাকা, সেই একই বিদ্যুৎ বাংলাদেশে 14 টাকা। কি জন্য? কি জন্য পাশাপাশি থাকা দুইটা দেশে একটা পণ্যের মান, একটা যে দ্রব্যের যে পণ্যটা আমরা সবাই ব্যবহার করি সেটার মান এত কম বেশি হবে কেন? বৈষম্য তারা সব সময় টিকায় রাখছিল বাংলাদেশের সাথে। বাংলাদেশে 52টা নদী বাংলাদেশে ঢুকছে, সেই 52টা নদী ভারতের উপর দিয়ে আসছে, সবগুলো নদীতে তারা বাদ দিচ্ছে। বাংলাদেশে মানে এমন একটা দুর্বল কান্ট্রি করে রাখবে তারা, এমন একটা জায়গায় নিয়ে রাখতে চাইছিল যে যেই জায়গায় নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ নিজে বললো ভাই আমাদের নিয়ে নেন, আমরা আর পারতেছি না, হয়েছে, মাফ করে দেন, আমরা ভারত হয়ে যাই। মানে এইভাবে এমন একটা চাপ তারা সৃষ্টি করার প্রায় তারা করতেছে। সেই মানে ওই বাড়া ভাতে ছাই ডাইলা দিছে ছাত্র জনতা ভারতের। তো সবাইকে আরো সচেতন হতে হবে। এই ধরনের মব জাস্টিসে যাওয়া যাবে না, কোনো উস্কানিতে যাওয়া যাবে না, কোনো অশান্তিতে যাওয়া যাবে না। এই যে যেই লোকটা 1000 লোক নিয়ে আসলো গোপালগঞ্জ থেকে, 1000 ছাত্র নিয়ে এসে বাইতুল মোকাররমে ঢুকলো খতিব, এই ইনফরমেশন কি বাংলাদেশের গোয়েন্দার কাছে ছিল না? তাহলে কি করতেছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী? তারা কেন ওই সময় এটা থামাইলো না? এটা ঘটনা ঘটার পরে কেন তাদের কাছে এটা যায়? তার মানে ওই যে ইলিয়াস সাহেব আমেরিকায় বসে বলছিল যে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের এই ছেড়ে যাওয়া লোকজন এখনো বাংলাদেশ চালাইতেছে, এখনো। ঘটনা তো ওরকমই মনে হইতেছে শেষমেশ। তো যাই হোক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো সচেতন হতে হবে, আরো
শুধু তাকে না, প্রত্যেকটা বাঙালিকে সচেতন হতে হবে, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। এই যে যে স্বাধীনতা তারা পাইছে 5ই আগস্টের মাধ্যমে, এই স্বাধীনতা যদি ধরে রাখতে চায়, এইটাকে কলঙ্কিত যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মানুষকে। এবং এই সমস্ত কার্যক্রম যখন ঘটতে থাকবে তখন অন্যদের এগিয়ে আসতে হবে এগুলা থামানোর জন্য। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস তার গুটি কয়েক উপদেষ্টাকে নিয়ে এই সমস্ত বিশৃঙ্খলা নির্লিপ্ত করতে পারবে না। পুরা জাতি যেভাবে আন্দোলনের নাম ছিল, তেমনি পুরা জাতি বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে। সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে